চট্টগ্রাম নামক কোনো একটি শহরে রিঙ্কি এবং পিঙ্কি তাদের বাবা মায়ের সঙ্গে বসবাস করত। তাদের দুজনের বাবা মা মুকেশ এবং সুমনা দুজনে একটা বিল্ডিংয়ে কাজ করত, আর সেখান থেকে যা অর্থ উপার্জন হতো সেই দিয়েই তাদের সংসার চলত। এভাবেই দিন চলছিল। একদিনের কথা, মুকেশ এবং সুমনা এক সাইডে কাজ করছিল। সেই সময় হাই ভোল্টেজ তার তাদের ওপর পড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মা বাবার মৃত্যুর পর রিঙ্কি এবং পিঙ্কি দুই বোন একেবারেই অনাথ হয়ে যায়। আপু, মার বাবা আমাদের ছেড়ে কোথায় চলে গেছে? বলো না আপু, কোথায় গেছে বাবা মা? পিঙ্কি, বাবা মা কোথাও যায়নি। বাবা মা আকাশের তারা হয়ে আমাদেরকে দেখছে। চলো এখন চুপ করো, নয়তো মা যদি জানতে পারে তার ছোট্ট রানীটি কাঁদছে, তখন মা কি ভাববে বলো তো? চলো এখন চুপ করো আর খাবার খেয়ে নাও। রিঙ্কি এবং পিঙ্কি খাবার খেয়ে নেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর হঠাৎ একদিন সেই বাড়িওয়ালা তাদের কাছে আসে। ব্যাস, অনেক হয়ে গেছে। আমাদের বাড়ি কোনো অনাথ আশ্রম নয় যে তোমরা এখানে ফ্রিতে থাকছো। 2 মাসের বেশি হয়ে গেছে, এখনো ঘর ভাড়া দেওনি। দেখো, অনেক হয়ে গেছে। তোমাদের জন্য আমাদের অনেক সহানুভূতি আছে, কিন্তু এখন আর এখানে থাকতে দেওয়া যাবে না। চলো বেরো এখান থেকে, অন্য কোথাও নিজেদের জায়গার ব্যবস্থা করে নিয়ে সেইখানেই থাকো। মালকিন, দয়া করে আমাদেরকে বের করে দিবেন না। আমরা অসহায়, এই ঘর ছাড়া আমাদের কিচ্ছু নেই। এখান থেকে বের করে দিলে আমরা কোথায় যাব? মালকিন, আমাদের উপর একটু দয়া করুন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এতদিন দয়া করেছি হয়নি, ফ্রিতে আমার ঘরে থাকতে দিয়েছি, কিন্তু এখন আর না, অনেক হয়েছে। তাড়াতাড়ি আমার ঘর খালি করো। দুই বোন কান্না করতে করতে সেইখান থেকে চলে যায়। দুই বোন হাঁটছিল, হাঁটতে হাঁটতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। আর দুই বোন ক্লান্ত হয়ে সেইখানেই একটি গাছের নিচে শুয়ে পড়ে। পরের দিন পিঙ্কি রিঙ্কিকে বলে, আপু, আমার অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধার কারণে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। প্লিজ আপু, আমাকে কিছু খেতে দাও। আর কিছুক্ষণ সময় দেবুন, আমি কিছু খাবার ব্যবস্থা করছি। তারা এভাবে ক্ষুধা পেটে আরও কিছুক্ষণ হাঁটে। কিছুক্ষণ হাঁটার পর তারা খেয়াল করে যে কিছু শ্রমিক বস্তা টানছিল। এটা দেখে রিঙ্কি সেই মালকিনের কাছে যায় এবং তাকে বলে, আঙ্কেল, আমি এখানে কোনো কাজ পেতে পারি? আমার বোন ক্ষুধার্ত। প্লিজ আঙ্কেল, যে কোনো একটা কাজ হলেই হলো। কিন্তু দেখো মা, তোমরা এখনো অনেক ছোট, এখানে কাজ করতে পারবে না। আর এখানকার কাজগুলো অনেক কঠিন। এই নাও 100 টাকা, কিছু কিনে খেয়ে নিও। আর তোমরা এখন নিজেদের বাড়িতে যাও। না আঙ্কেল, আমি আপনার থেকে এমনি এমনি টাকা নিতে পারি না। এটা তো ভিক্ষা নেওয়া হলো, তাই না? আমার মা সবসময় বলে যে পরিশ্রম ছাড়া কারোর থেকে কিছু না নিতে। আচ্ছা বাবা, ঠিক আছে। সমু, গুড়িয়াকে কাজ দেখিয়ে দে, আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে 200 টাকা দিয়ে দিস। পিঙ্কি, তুমি এইখানেই বসো, আমি কাজ শেষ করে তোমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াবো। রিঙ্কি পিঙ্কিকে সেইখানেই বসিয়ে নিজে বস্তা টানার কাজ শুরু করে দেয়। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করার পর সন্ধ্যাবেলায় সে 200 টাকা পায়। রিঙ্কি কোনো কিছু না ভেবেই সবার প্রথমে সেই টাকার থেকে কিছু টাকা দিয়ে তার বোনকে রুটি সবজি কিনে খাওয়ায়। আপু, সকাল থেকে তো তুমিও কিছু খাওনি। আগে তুমি খাও, তারপর আমি খাবো। এরপর দুই বোন খাবার খেতে শুরু করে। রাত হয়ে যাচ্ছিল, কিন্তু দুই বোনের মাথা গোঁজার মতো কোনো ঠাঁই হয়নি এখনও। এরপর রিঙ্কি পিঙ্কিকে সঙ্গে করে তার চাচার বাড়িতে চলে যায়। চাচার বাড়িতে যাবার পর সে তার চাচাকে সবকিছু খুলে বলে। এ কি, শহরে এত কিছু হয়ে গেছে আমি জানতেই পারিনি। ভালোই হয়েছে যে তোমরা এখানে চলে এসেছো। এখন তোমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চলো এখন গিয়ে বিশ্রাম করো। ঠিক তখন রিঙ্কির চাচি শীতল রিঙ্কির চাচা সুরেশকে বলে, দেখো, এই বাড়িটি কোনো ধর্মশালা নয় যে যে কেউ যখন তখন উঠে চলে আসবে। আর এমনিতেও এই বাড়িটির বানানোর টাকা আমার ভাই দিয়েছিল। নিজের বাচ্চাদেরকে নিজে তো ইনকাম করে খাওয়ানোর অবস্থা নেই তোমার, আর এমন দুইটা বুঝাকে আমার মাথায় তুলে দিচ্ছ। মনে রেখো, এই বাড়ি, এই সংসার সবকিছু আমার ভাইয়ের টাকায় চলে। দেখো, ভালোই ভালোই বলছি, এদের দুইজনকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করো, নয়তো আমি আমার বাচ্চাদের নিয়ে চিরজীবনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাব। এটা তুমি কেমন কথা বলছো? এই রাতের অন্ধকারে ওদের দুজনকে আমি কোথায় ছেড়ে আসব? সকাল হতে দাও, এদের একটা ব্যবস্থা করছি আমি। এইসব কথা রিঙ্কি এবং পিঙ্কি শুনে নাই। এরপর তারা কান্না করতে করতে অনেক দূরে চলে যায়। পিঙ্কি কান্না করতে করতে বলে, এখন আমরা কি করব আপু? কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব? একটাই রাস্তা ছিল আমাদের সামনে, সেটাও নেই এখন। আমিও কিছুই বুঝতে পারছি না বোন। আজকে বাবা মা জীবিত থাকলে এমনটা কখনোই হতো না।
কিন্তু আপু, তুমি তো বলেছিলে যে বাবা মা আকাশের তারা হয়ে আমাদেরকে দেখছে। বাবা মা কি এখনো আমাদেরকে দেখছে? পিঙ্কির এমন ছেলে মানুষই কথা শুনে রিঙ্কি কান্না করে দেয় এবং সে অশ্রুভরা চোখ নিয়ে পিঙ্কিকে বলে, হ্যাঁ পিঙ্কি, মা বাবা তোমরা যদি আমাদেরকে দূর থেকে দেখে থাকো তাহলে সাহায্য কেন করো না? দেখছো তো আমরা কত সমস্যার মধ্যে আছি, আপু কত দুঃখী হয়ে থাকে। মা বাবা আমাদেরকেও তোমার কাছে ডেকে নাও না, আমরাও তোমাদের মতো আকাশের তারা হয়ে থাকতে চাই। মা এখন তো আমারও সাহস নেই, আমাকে ক্ষমা করে দাও মা, আমি পিঙ্কির খেয়াল রাখতে পারছি না আর না কিছু করতে পারছি। মা প্লিজ আমাদেরকে রাস্তা দেখাও। তারা এমনটা বলছিল, ঠিক সেই সময় সেখানে একটা জাদুকর্ণী হাজির হয়। রিঙ্কি পিঙ্কি, আমি মোহিনী জাদুকর্ণী। আমি জাদুনগরী থেকে এসেছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তোমাদের মা আমাকে পাঠিয়েছে। এটা কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। জাদুকর্ণী আন্টি, আমার বাবা মা কেমন আছে? ওরা ঠিক আছে তো? চিন্তা করো না, ওরা দুইজন অনেক ভালো আছে। ওদের শুধু তোমাদের জন্য চিন্তা হতো, এর কারণে আজকে আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সাহায্য করার জন্য। এখন বলো, আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর রিঙ্কি এবং পিঙ্কি জাদুকর্ণীকে তাদের সকল সমস্যার কথা খুলে বলে। জাদুকর্ণী, আমাদের কাছে মাথা লুকানোর জন্য না কোনো ছাদ আছে আর খাবার খাওয়ার জন্য না কোনো টাকা আছে। এখন আপনিই বলুন জাদুকর্ণী, আমরা কোথায় যাব আর কার কাছে সাহায্য চাইব? এখন থেকে তোমাদের চিন্তা করার দিন শেষ। তোমাদের সকল সমস্যার সমাধান আছে আমার কাছে। এই নাও 2টা লাল স্যুট। প্রথমটা রিঙ্কির জন্য এবং দ্বিতীয়টা পিঙ্কির জন্য। রিঙ্কি, তুমি তোমার স্যুট পরে যা বলবে তাই তোমার সামনে চলে আসবে। আর পিঙ্কি, তোমার স্যুট থেকে তুমি অনেক সোনা রূপা সব কিছু পাবে। আচ্ছা, এখন আমি যাচ্ছি। নিজেদের খেয়াল রেখো। এটা বলার পর মোহিনী জাদুকর্ণী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে রিঙ্কি তার স্যুটটি পরে বলে, জাদুর লাল স্যুট, আমাদেরকে একটি বাড়ি দিয়ে দাও। এমনটা বলতেই রিঙ্কির সামনে অনেক বড় বিলাসবহুল একটি বাড়ি তৈরি হয়। আর এইভাবেই রিঙ্কি তার জাদুর স্যুটের সাহায্যে তার সকল সমস্যা এবং সকল অভাব পূরণ করে নেয়। সে যখন যা চায় লাল স্যুট তাকে দিয়ে দেয়। অন্যদিকে পিঙ্কি তার লাল স্যুটের থেকে অনেক ধন সম্পদ চেয়ে নেয়, যার থেকে তারা দুইজন অনেক তাড়াতাড়ি অনেক বড়লোক হয়ে যায়। এখন রিঙ্কি এবং পিঙ্কির কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই। তাদের যখনই কোনো জিনিসের প্রয়োজন হতো তখনই তারা লাল স্যুটের থেকে চেয়ে নিত। এমনকি তারা লাল স্যুটের থেকে অনেক জিনিস চেয়ে অনেক গরিব মানুষদেরকেও সাহায্য করেছে। আস্তে আস্তে কথাটি ছড়িয়ে পড়ে। যখন রিঙ্কি এবং পিঙ্কির চাচি এই কথাটি জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে রিঙ্কি এবং পিঙ্কির সঙ্গে দেখা করতে চলে যায়। আরে চাচি, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। মা রিঙ্কি, আমাকে ক্ষমা করে দাও। ওই দিন তো এমনিতেই কথাগুলো বলে ফেলেছিলাম, আমার ওইগুলো বলা উচিত হয়নি। আর তোমরা না বলেই বাড়ি থেকে বেরিয়ে এলে, কত খুঁজেছি তোমাদেরকে। আমার অজান্তে যা ভুল হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এখন পুরনো কথাগুলো ভুলে যাও, আমিও তো তোমাদের মায়ের মতোই। কোনো ব্যাপার না কাকি, তোমাদের ওপর আমাদের কোনো বিচার নেই। আর তোমাদের যতদিন পর্যন্ত এই বাড়িতে থাকার ইচ্ছা থাকতে পারো, নিজের বাড়ি ভেবেই থাকতে পারো এখানে। খাবার খাওয়ার পর রিঙ্কি আর পিঙ্কি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন তাদের চাচি তাদের ঘরে যায় এবং তাদের লাল স্যুট দুইটি চুরি করে নেয় আর সেইখান থেকে যেতে লাগে। ঠিক তখনই তার মাথার ওপর লাঠির বৃষ্টি হতে শুরু করে। আর এটা কি হচ্ছে? আমি মরে গেলাম। আরে কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। তখন শীতলের কান্নার আওয়াজ শুনে রিঙ্কি এবং পিঙ্কি সেইখানে চলে আসে। এ কি চাচি, এগুলো কি হচ্ছে আর তুমি এত চিৎকার করছো কেন? আমাকে ক্ষমা করে দাও মা, আমি লোভে পড়ে গিয়েছিলাম, যার কারণে তোমাদের লাল স্যুট নিয়ে এখান থেকে পালাতে চেয়েছিলাম। এরপর আমার এই অবস্থা হয়ে যায়। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, দয়া করে এই লাঠিগুলোকে থামিয়ে নাও, নয়তো আজকেই আমি স্বর্গে চলে যাব। জাদুর লাল স্যুট, আমার চাচিকে ক্ষমা করে দাও, ওনাকে আর মেরো না, ওনাকে চলে যেতে দাও। রিঙ্কি এমনটা বলতেই জাদুর লাঠিগুলো থেমে যায় এবং তার চাচি সঙ্গে সঙ্গে সেইখান থেকে দৌড় দিয়ে পালায়। এরপর আর কখনোই রিঙ্কি আর পিঙ্কিকে বিরক্ত করতে ফিরে আসে না, আর রিঙ্কি পিঙ্কি সুখে জীবন কাটায়। রৌনকপুর গ্রামে সোনা তার মা ও বোন মোনার সঙ্গে বাস করত। সোনার মা জানকি বাজারে ফল বিক্রি করত আর এভাবেই তাদের সংসারের খরচ চলত। একবার জানকি ফল বিক্রি করে বাড়ি ফিরছিল, হঠাৎ করে রাস্তায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে গেল। জানকির মৃত্যুর পরে তার 2 মেয়ে এতিম হয়ে যায়।
আপু, আপু, মা কোথায় গেল? মা আমাদের ছেড়ে কোথায় চলে গেল বলো না আপু। মোনা, মা আর আমাদের সাথে দেখা করতে কোনোদিন আসবে না। মা তো ওপরে চলে গেছে। আপু, কেন মা আল্লাহর কাছে চলে গেল? ওখানে গিয়ে কি মায়ের আমাদের কথা মনে পড়ছে না? আমার তো খুব মনে পড়ছে মাকে। মোনা, এভাবে কাঁদতে নেই, শরীর খারাপ হয়ে যাবে। চলো, খাবার খাবে। এভাবে প্রায় কয়েকদিন কেটে গেল। সোনাদের বাড়িতে যা কিছু ছিল সব কিছুই আস্তে আস্তে শেষ হয়ে গেল। আপু, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। মোনা, এখানে বসো, দেখি কি করা যায়। সোনার রান্নাঘরে সব কিছুর মধ্যে চেক করে দেখলো কোথাও কোনো দানা পানি নেই। এসব দেখে সোনার খুবই মন খারাপ হলো। সে বাহিরে আঙিনায় বসে চিন্তা করতে লাগলো। তখন তার চোখ পড়ল তাদের উঠোনে লাগানো একটি আঙ্গুর গাছের দিকে, যে গাছে অনেকগুলো থোকায় থোকায় আঙ্গুর ধরেছিল। সোনা ওই গাছ থেকে আঙ্গুর পেড়ে তার বোন মোনাকে খেতে দিল। আপু, এই আঙ্গুর তো অনেক রসালো আর মিষ্টি, কিন্তু আঙ্গুর খেয়ে কতদিন এভাবে চলবে? মোনা, বোন আমার, তুমি চিন্তা করো না, এখন আর তোমার কোনো জিনিসেরই কমতি হবে না। সেটা কি করে আপু? কেন মোনা, তুমিই তো বললে এই আঙ্গুর অনেক মিষ্টি আর রসালো। আমি এই আঙ্গুরগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। আঙ্গুর বিক্রি করে যে কয় টাকা হবে তা দিয়ে আমাদের দুজনের সংসার ভালো মতো চলে যাবে। আরে বাহ, কি সুন্দর আইডিয়া আপু, তুমি ঠিক বলেছ। কিন্তু আমিও তোমার সঙ্গে আঙ্গুর বিক্রি করতে বাজারে যাব, আমাকে কিন্তু তুমি নিষেধ করতে পারবে না। এভাবে সোনা ও মোনা দুই বোন মিলে আঙ্গুর বিক্রি করতে লাগলো বাজারে গিয়ে। তাদের আঙ্গুর ছিল অনেক রসালো ও সুস্বাদু, এজন্যই তাদের আঙ্গুর খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। সোনা আর মোনা দুই বোনই ছিল অনেক দয়ালু। তাদের কাছে যে কয় টাকায় থাকতো তা দিয়েই তারা অভাবগ্রস্ত ও অসহায় মানুষদেরকে সাহায্য করত। একদিন সোনা ও মোনা বাজারে আঙ্গুর বিক্রি করছিল। হঠাৎ করে তাদের দিকে চোখ পড়ল এক দুষ্ট কালো পরী। দুষ্ট কালো পরী তাদের কাছে গেল আর সোনা মোনাকে বলল, আঙ্গুরগুলো তো দেখতে অনেক লোভনীয়। এই মেয়েরা, তোমাদের এই আঙ্গুর কি টাটকা নাকি? হ্যাঁ, একদম টাটকা। তাহলে সব আঙ্গুর আমাকে দিয়ে দে। যদি এই আঙ্গুর টক হয় তাহলে দেখবি মজা, আমি তোদেরকে কি করি। ঠিক আছে পরি, আপনি সব আঙ্গুর নিয়ে যান, খুব বেশি টাকা দিতে হবে না। কি কি বললি? আমার কাছ থেকে টাকা? এত বড় স্পর্ধা! দে, তাড়াতাড়ি সব আঙ্গুর আমাকে দিয়ে দে, আর একটু কথা কবি না। যদি বেশি কথা বলিস না তাহলে এমন শিক্ষা দেব সারা জীবন তোদেরকে ধুকতে হবে। এ কথা বলে কালো দুষ্ট ডাইনি পরী তাদের সমস্ত আঙ্গুর নিয়ে চলে গেল। সোনা ও মোনা দুষ্ট ডাইনি পরীর ভয়ে কিছুই বলল না। তারা মন খারাপ করে বাড়ির দিকে ফিরে আসছিল। আপু, আজকে তো আমাদের একটি টাকাও বিক্রি হলো না, আজ আমরা কি খাবো? চিন্তা করো না মোনা, আজকে একটা দিন না হয় আমরা আঙ্গুর খেয়েই কাটিয়ে দেব। কাল থেকে আবারও আঙ্গুর বিক্রি করব, তাহলে আমাদের টাকা হবে। ওদিকে কালো দুষ্ট ডাইনি পরী তার বাসায় গিয়ে আঙ্গুরগুলো খেতে আরম্ভ করলো। আঙ্গুরগুলো এতই সুমিষ্টি ছিল যে খেতে খেতে সে একবারে বসে সবগুলো খেয়ে ফেলল। পরের দিন হতে না হতে কালো পরীর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেল। সে বমি করতে আরম্ভ করলো। মনে হয় কাল ওই দুষ্ট মেয়েদের আঙ্গুর খেয়ে আমার শরীরের এই অবস্থা হয়েছে। আমি ওদেরকে এমন শিক্ষা দেব যে সারা জীবন ধরে মনে রাখবে। এ কথা বলে কালো দুষ্টু পরী সোনা ও মোনাকে খুঁজতে খুঁজতে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। মোনা তাদের বাড়িতে সেই দুষ্টু পরীকে দেখে খুবই ভয় পেয়ে গেল। কি হয়েছে পরিজি, সকাল সকাল আপনি আমাদের বাড়িতে? এই দুষ্ট মেয়ে, কি ভেবেছিস আমি তোদের ধরতে পারবো না? কালকে সুস্বাদু আঙ্গুর বলে আমাকে বিষাক্ত আঙ্গুর দিয়েছিলি, সেটা খেয়ে আমি অনেক অসুস্থ হয়েছি। তাই আজকে এসেছি তোদের সঙ্গে বোঝাপড়া করতে। এটা কেমন কথা বলছেন পরিজি? আমরা তো প্রতিদিনই এই আঙ্গুর বাজারে বিক্রি করি, সবাই তো কিনে খায়, কিন্তু আজ পর্যন্ত কারো কিছুই হয়নি। আমার মনে হচ্ছে আপনার এটা আমাদের আঙ্গুরের কারণে নয়, আপনি অন্য কোনো উল্টাসিধা খেয়ে ফেলেছিলেন, এই জন্যই আপনার পেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সোনা কালো পরীকে বোঝানোর অনেক চেষ্টা করলো,
কিন্তু কালো পরি কিচ্ছু শুনল না। সে তার জাদুর লাঠি বের করে ঘোরালো, সঙ্গে সঙ্গে সোনা অন্ধ হয়ে গেল। আরে রে, এটা আপনি কি করলেন? আমি তো চোখে দেখতে পাচ্ছি না। কি এই দুষ্ট পরি, এটা তুমি আমার বোনের কি করেছো? আমি তোকে ছাড়বো না। এ কথা বলে মোনা যখনই কালো পরীকে ধাক্কা দিতে গেল, ঠিক তখনই কালো পরী মোনাকেও অন্ধ করে দিল। এটা এটা কি করলেন? এটা আপনি কি করলেন আমাদের দুই বোনের সঙ্গে? তোদের দুই বোনের এটাই হলো উপযুক্ত শাস্তি। এখন তোরা দুইজনেই অন্ধ হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। এ কথা বলে দুষ্ট কালো পরী সেখান থেকে চলে গেল। ওই দিনের পর থেকে তারা দুই বোন আর বাহিরেও বের হতে পারে না, কারণ তারা চোখে দেখতে পায় না। তারা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। এভাবেই 2 দিন পার হয়ে গেল। আপু, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। মোনা, তুই চিন্তা করিস না, আমি আছি না। আমার হাত ধর, চল বাইরে চল। এখানে এভাবে বসে থাকলে কে সাহায্য করবে? বাইরে গেলে নিশ্চয় কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। এরপর দুই বোন একজন আরেকজনের হাত ধরে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো। অনেক কষ্ট করে দুইজন হাঁটতে হাঁটতে একদম পাহাড়ের ওপরে গিয়ে কিনারে চলে গেল। যখনই তারা পড়ে যাওয়ার উপক্রম হলো, তখনই সেখান দিয়ে যাচ্ছিল একজন রানীপরী। রানীপরী তাদেরকে দেখে ফেললো। আরে, মনে হচ্ছে এই দুই বোন, এরা অন্ধ, এরা চোখে দেখতে পায় না। ওদের সাহায্য করা উচিত, নইলে ওরা দুইজন এই পাহাড় থেকে পড়ে মরে যাবে। এ কথা বলে রানীপরী তাদের কাছে গেল ও তাদের দুই বোনকে রক্ষা করলো। সোনা ও মোনা কিছুই বুঝতে পারলো না যে তাদের সাথে শেষ পর্যন্ত কি হলো। অবশেষে ভয়ে ভয়ে তারা বলল, কে কে আপনি? বেটা, আমি হলাম রানীপরী। তোমরা তো এক্ষুনি পড়ে যাচ্ছিলে পাহাড় থেকে। এভাবে অন্ধ অবস্থায় কেন একা একা ঘর থেকে বের হয়েছো? এভাবে বের হওয়া তোমাদের উচিত না। ভাগ্যিস আমি দেখতে পেয়েছি, এজন্যই তোমাদের দুই বোনের জীবন বেঁচে গেল। রানীপরী, এই পৃথিবীতে আমাদের কেউ নেই। এরপর সোনা ও মোনা তাদের জীবনের সকল কথা রানীপরীর কাছে খুলে বলল। সব শুনে রানীপরী বলল, উফ, ভেরি স্যাড। তোমাদের সঙ্গে অনেক খারাপ হয়েছে। আমি বুঝতে পারছি যে তোমাদের সঙ্গে এরূপটা কে করেছে। ওই দুষ্ট কালো পরী। ওকে ওর খারাপ কাজের জন্য পুরো রাজ্য থেকে আমরা বের করে দিয়েছিলাম। মনে হচ্ছে এতে ওর শিক্ষা হয়নি, ওর আরো বেশি শিক্ষার দরকার। তোমরা চিন্তা করো না বেটারা, আমি তোমাদের সব ঠিক করে দেব। এ কথা বলে রানীপরী যখনই তার জাদু লাঠি ঘোরালো, সঙ্গে সঙ্গে সোনা ও মোনা তাদের দুইজনেরই দৃষ্টিশক্তি ফিরে আসলো। তারা দুইজন চোখ ফিরে পেয়ে অত্যন্ত খুশি হলো। এরপর সোনা ও মোনার সঙ্গে রানীপরী চলে গেল তাদের বাড়িতে। সেখানে গিয়ে তাদের উঠানে যে আঙ্গুর গাছ ছিল, সেই আঙ্গুরের একটি থোকায় জাদু শক্তি প্রয়োগ করলো। আর দেখতে দেখতে তাদের আঙ্গুরের গাছে অনেক বড় একটি আঙ্গুরের ঘর প্রকট হয়ে গেল। এটা দেখে সোনা ও মোনা খুবই আশ্চর্য হয়ে গেল আর পরীকে বলল, রানীপরীজি, এ কি এত বিশাল বড় আঙ্গুর? এরকমটা তো আমরা জীবনে কখনো দেখিনি। কিন্তু এই আঙ্গুরকে দেখে মনে হচ্ছে এটা কোনো আঙ্গুরের ঘর হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছো। এটা হলো আঙ্গুরের ঘর। এটা কোনো সাধারণ ঘর নয়, এই ঘর হলো জাদুর আঙ্গুরের ঘর। আজ থেকে এই আঙ্গুরের ঘরের মধ্যে তোমরা দুই বোন থাকবে। এই আঙ্গুরের ঘরের মধ্যে গিয়ে তোমরা যা চাইবে তা এমনিতেই কাছে পেয়ে যাবে। রানীপরী, আপনি সত্যি বলছেন? আজ থেকে এই আঙ্গুরের ঘর আমাদের? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে এই আঙ্গুরের ঘর তোমাদের দুই বোনের। তোমরা যা খুশি এই আঙ্গুরের ঘরের কাছ থেকে চেয়ে নিতে পারো। এই আঙ্গুরের ঘর তোমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। তোমরা যা খুশি তাই করতে পারবে। এখন নিশ্চিন্তে তোমরা এই জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে যেতে পারো। যখন ওই দুষ্ট কালো পরী তোমাদের এই জাদুর আঙ্গুরের ঘর সম্পর্কে জানতে পারবে, তখন নিশ্চয় সে তোমাদের কাছে আসবে। আর যখনই কালো পরী এখানে আসবে, তোমাদের এই জাদুর আঙ্গুরের ঘর তাকে উচিত শিক্ষা দেবে। এখন আর কালো পরী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তারা দুই বোন রানীপরীকে ধন্যবাদ জানিয়ে জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে প্রবেশ করলো। এর কিছুদিনের মধ্যেই কালোপরী জেনে ফেলল তাদের জাদুর আঙ্গুরের ঘর সম্পর্কে। তখন সে বলল, রানীপুরী তাহলে তাদের জাদুর আঙ্গুরের ঘর বানিয়ে দিয়েছে। আমি ওদের দুইজনকে মেরে জাদুর আঙ্গুরের ঘর দখল করব। এরপর রানীপুরী বুঝতে পারবে আমাকে পরিরাজ্য থেকে বের করে দেওয়ার কি পরিণাম।
এ কথা বলে দুষ্ট কালো পরি চলে গেল জাদুর আঙ্গুরের ঘরের কাছে। যখনই সে জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে প্রবেশ করতে চাইল, ঠিক তখনই জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে থেকে আগুনের গোলা প্রকট হয়ে দুষ্ট কালো পরীর গায়ে লেগে গেল। এতে দুষ্ট পরীর সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এভাবেই দুষ্ট কালো পরী তার কুকর্মের শাস্তি পেয়ে গেল। এরপর থেকেই সোনা ও মোনা তাদের জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো।